নমস্কার বন্ধুরা, যদি আপনি আপনার ইনভেস্টমেন্টের উপর কোনো ঝুঁকি নিতে না চান, যদি আপনি এটা চান যে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, উপরন্তু আপনার ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে, তবে সেক্ষেত্রে আপনি কোথায় ইনভেস্ট করবেন? এক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশান হতে পারে ভারত সরকারের সেরা 6টা ইনভেস্টমেন্ট স্কিম। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি এই 6টা স্কিম সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো। প্রথম যে স্কিম সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে ম্যাক্সিমাম 2জন কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে। অবশ্য তৃতীয় ক্ষেত্রে যদি আপনার কন্যা সন্তান যমজ হয়, তাহলে সেক্ষেত্রে ব্যতিক্রম হিসাবে 3জন কন্যা সন্তানের জন্য এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এইবার এই সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধাগুলো কি কি? প্রথম যে সুবিধা সেটা হলো এই সুকন্যা সমৃদ্ধি যোজনার যে সুদের হার সেটা কিন্তু খুব ভালো। বর্তমান সময়ে এর সুদের হার হলো 8%। যদিও কোয়ার্টারলি এই সুদের হার পরিবর্তিত হয়, ভারত সরকার কোয়ার্টারলি এর সুদের হার ঘোষণা করেন এবং সেই সুদের হারটা সেই কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেবল হয়। এবার এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মিনিমাম যে বার্ষিক আপনাকে ইনভেস্ট করতে হবে সেটা হলো 250 টাকা, এবং ম্যাক্সিমাম যে টাকাটা আপনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টেতে ইনভেস্ট করতে পারেন সেটা হলো 1.5 লাখ টাকা, এবং টাকা জমার মেয়াদ হবে 15 বছর, এবং টাকা ম্যাচিওর করবে আপনি যেদিন অ্যাকাউন্ট খুলছেন তার থেকে 21 বছর পরে। এই সুকন্যা সমৃদ্ধি যোজনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের ছাড় পাওয়া যায়। যদি আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টেতে ইনভেস্ট করেন তাহলে আপনি 80Cর আন্ডারেতে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন। এছাড়াও সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টেতে যখন আপনি ম্যাচুরিটি ভ্যালুটা পাবেন সেই টাকাটাও সম্পূর্ণরূপে ট্যাক্স ছাড় হবে। সেই কারণের জন্য এটাকে এক্সেমড ক্যাটাগরির ইনভেস্টমেন্ট ধরা হয়। এইবার আপনি জানতে চাইবেন যে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট কোথায় খুলবো? দেখুন, ব্যাংকে কিংবা পোস্ট অফিসে গিয়ে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের ম্যাচুরিটিতে আপনি কত টাকা পাবেন? দেখুন, এটা নির্ভর করছে যে আপনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে প্রতি বছর বা প্রতি মাসে কত টাকা ইনভেস্ট করছেন। যেরকম টাকা আপনি ইনভেস্ট করবেন সেই অনুপাতে আপনার ম্যাচুরিটি ভ্যালু হবে। এবার যদি আমি মনে করি যে ম্যাক্সিমাম যে টাকাটা ইনভেস্ট করা যায় অর্থাৎ 1.5 লাখ টাকা, সেইটা যদি আপনি 15 বছর ইনভেস্ট করেন এবং যদি আপনি এই সুদের হারটা বর্তমানে যেটা 8% আছে সেইটাকেই ধরে রাখেন, তাহলে দেখা যাচ্ছে প্রায় 70 লাখ টাকা আপনার এই অ্যাকাউন্ট থেকে ম্যাচুরিটি ভ্যালু পেতে পারবেন। এরপরে 2 নম্বর যে ইনভেস্টমেন্ট অপশান সেটা হলো এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম। এবার কারা এই এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবে? যে কোনো পাবলিক গভর্নমেন্ট সেক্টরের যারা এমপ্লয়ি বা আপনি যদি সেলফ এমপ্লয়েডও হন তাহলেও আপনি এই এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই এনপিএস অ্যাকাউন্টের 2টো ভাগ আছে, একটা হলো টায়ার 1 আর একটা হলো টায়ার 2। এই টায়ার 1 এবং টায়ার 2 দুটো ক্ষেত্রেই আপনি ইনভেস্ট করতে পারেন, তবে প্রথমে আপনি চেষ্টা করবেন টায়ার 1এতে ইনভেস্ট করতে, কারণ টায়ার 1-এর ক্ষেত্রে আপনি বছরে 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারবেন, যেটা কিনা 80Cর আন্ডারে যে 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায় তার উপর অ্যাডিশনাল এটা 80CCDর আন্ডারে পড়ে। যারা চাকরি করেন তারা অ্যাডিশনাল ট্যাক্স বাঁচানোর জন্য এই এনপিএসেতে ইনভেস্ট করেন। এবার এই এনপিএসের এন্ট্রি এজ যেটা, অর্থাৎ যেই সময় আপনি এনপিএস ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন সেটা হলো 18 বছর থেকে 60 বছরের মধ্যে। এনপিএস এর ম্যাচুরিটি এজ হলো 60 বছর, কিন্তু আপনি চাইলে এটাকে আরও 10 বছর এক্সটেন্ড করে 70 বছর পর্যন্ত করতে পারেন। এর মিনিমাম কন্ট্রিবিউশন বছরে যেটা সেটা হলো 6,000 টাকা, অর্থাৎ বছরে কিন্তু মিনিমাম 6,000 টাকা আপনাকে ইনভেস্ট করতেই হবে এই এনপিএসেতে। এবার এনপিএস এর ইন্টারেস্ট রেট দেখুন, এনপিএস এর ইন্টারেস্ট রেট কিন্তু ফিক্সড না, কারণ এনপিএসে যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেগুলো কতগুলো জায়গাতে ইনভেস্ট হয়। কিছু ইনভেস্ট হয় বিভিন্ন কোম্পানির শেয়ারেতে, কিছু টাকা ইনভেস্ট হয় গভর্নমেন্টের যে বন্ড আছে সেই বন্ডে, কিছু ইনভেস্ট হয় কর্পোরেট বন্ডেতে। তো এই বিভিন্ন ধরনের অ্যাসেটেতে ইনভেস্ট হয় এবং সেই অ্যাসেট থেকে যে রিটার্ন আসে সেই রিটার্নের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার ইনভেস্টমেন্টের রিটার্নটা ডিপেন্ড করছে। তো এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। অনেকে ভাবছে যে হয়তো শেয়ার বা স্টক মার্কেটেতে ইনভেস্ট হচ্ছে তাহলে বুঝি এখান থেকে রিটার্ন 0 হয়ে যেতে পারে, এরকম কিছু ব্যাপার নেই। দেখুন, এই টাকাটা না ইনভেস্ট হয় বিভিন্ন জায়গাতে। গভর্নমেন্ট বন্ডেতেও ইনভেস্ট হয় যেটা কিনা সম্পূর্ণ সেফ এবং সিকিউরড, কর্পোরেট বন্ডে ইনভেস্ট হয় যেটাকেও কিনা একটা সেফ ইনভেস্টমেন্ট অপশন ধরা হয়। এইবার এনপিএসে যে টাকাটা ইনভেস্ট হচ্ছে সেই টাকাটা কিন্তু একটা লজিক এবং একটা সিস্টেমেটিক ওয়েতে ডিফারেন্ট অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট হয়। বয়স এবং রিস্ক প্রোফাইল অনুযায়ী অ্যাসেট ক্লাসগুলো সিলেকশন হয়। আপনার ইনভেস্টমেন্টের শুরুর দিকগুলোতে আপনার টাকা বেশি বেশি করে শেয়ার বা স্টকেতে ইনভেস্ট হবে। যত আপনার বয়স বাড়বে এবং যত আপনি রিটায়ারমেন্টের এজেতে যাবেন তখন এই শেয়ারের যে ইনভেস্টমেন্টটা সেটা কমিয়ে দেওয়া হবে এবং বন্ড আর ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে আপনার ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেওয়া হবে। সুতরাং এটা টোটালি একটা সাইন্টিফিক এবং লজিক্যাল ওয়েতে ইনভেস্টমেন্ট হয়। এইখান থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন 10 থেকে 12% রিটার্ন।
এবার প্রশ্ন হলো এনপিএস এর ইনভেস্টমেন্ট কিভাবে করব। এনপিএস এর ইনভেস্টমেন্ট আপনি ব্যাংকে গিয়ে করতে পারেন, অথবা সবথেকে একটা সহজ অপশান যেটা, সেটা হলো অনলাইনেতে ডাইরেক্ট আপনি এনএসডিএল এর সাইটে গিয়েও এনপিএস এতে ইনভেস্ট করতে পারেন। এইবার যদি আপনি একটা টেন্টেটিভ আইডিয়া পেতে চান যে এনপিএস এতে কীরকম ইনভেস্ট করলে কীরকম রিটার্ন পেয়ে যেতে পারে, তাহলে আপনাকে আমি এনপিএস ক্যালকুলেটরটা শো করছি, এটা থেকে আপনি দেখে নিতে পারেন। মনে করলাম আপনি প্রতি মাসে 4,000 টাকা করে এনপিএস এতে ইনভেস্ট করছেন এবং 30 বছর করছেন। যদি আমি এটা ধরে নিই যে এনপিএস থেকে আপনি 9% রিটার্ন পেলেন, আমি খুব কনজারভেটিভ ফিগার নিলাম, 9% নিলাম, তাহলে দেখা যাচ্ছে যে 30 বছর পরে আপনার টোটাল ভ্যালু কত আসছে। 30 বছর পর আপনার এনপিএস অ্যাকাউন্টে টোটাল যে ভ্যালু আসছে সেটা হলো 73,77,896 টাকা। এরপর এই যে টোটাল টাকাটা হলো, এই টাকাটা পুরোটা আপনি তুলতে পারবেন না, ম্যাক্সিমাম এই টাকার 60% আপনি এককালীন তুলে নিতে পারবেন। বাকি যে 40% টাকা থেকে যাবে সেই টাকা দিয়ে আপনাকে পেনশন প্ল্যান কিনতে হবে, যে প্ল্যানের সাথে আপনি প্রতি মাসে পেনশন পাবেন। তাহলে যদি আপনি লামসাম টাকা এর 60% তুলে নেন, তাহলে কি দেখতে পাচ্ছেন যে টোটাল এর 60% আসছে 44,26,738 টাকা। সুতরাং 30 বছর পরে আপনি লামসাম এই 44,26,738 টাকা পেয়ে গেলেন। বাকি যে টাকাটা থেকে গেল সেই টাকাটা দিয়ে আপনি পেনশন প্ল্যান কিনলেন। আমি ধরে নিলাম যে অ্যানুইটি প্ল্যানটা আপনি কিনছেন সেখান থেকে আপনাকে 6% ইন্টারেস্ট দিচ্ছে। যদি সেটা ক্যালকুলেশন হয় তাহলে আপনার ইয়ারলি পেনশন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1,77,069 টাকা। সুতরাং আপনি দেখতে পেলেন যে এনপিএসে যদি প্রতি মাসে 4,000 টাকা ইনভেস্ট হয়, তাহলে 30 বছর পরে রিটায়ারমেন্টের সময় আপনি প্রায় 44 লাখ টাকার মতো লামসামও পাবেন এবং তারপর আজীবন 14,755 টাকা আপনি পেনশনও পাবেন। এরপর যে ইনভেস্টমেন্ট অপশানের কথা আমি বলবো সেটা খুব পপুলার, সেটা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। এবার পিপিএফ কারা খুলতে পারবেন? যে কোনো ইন্ডিয়ান সিটিজেন পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার পিপিএফ অ্যাকাউন্টের যেসব ফিচার্সগুলো আছে সেগুলো কি কি? প্রথম হলো এর সুদের হার বর্তমানে একটু কম আছে, এটা হলো 7.1%। এবার এই সুদের হার কিন্তু কোয়ার্টারলি চেঞ্জ হয়, বর্তমানে 7.1% আছে, চেঞ্জও হতে পারে। এই পিপিএফ এর ক্ষেত্রে আপনাকে মিনিমাম ইয়ারলি যে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা হলো 500 টাকা। ম্যাক্সিমাম যে টাকাটা আপনি ইনভেস্ট করতে পারবেন একটা ফিনান্সিয়াল ইয়ারে সেটা হলো 1.5 লাখ টাকা। পিপিএফ এর টেনিওর হলো 15 বছর, অর্থাৎ 15 বছর ধরে আপনাকে পিপিএফ এতে ইনভেস্ট করতে হবে। পিপিএফ এর ক্ষেত্রেও কিন্তু ট্যাক্সের সুবিধে আছে, 80Cর আন্ডারেতে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন এবং পিপিএফ এর যে ম্যাচুরিটি ভ্যালু যে টাকাটা আপনি পাচ্ছেন সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি। পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এগুলো সব থেকে বড় সুবিধা যেটা, যে এর যে ম্যাচুরিটি অ্যামাউন্ট সেটাও ট্যাক্স ফ্রি। এগুলো সব এক্সেমড ক্যাটাগরির মধ্যে পড়ে, আর এই কারণের জন্য কিন্তু এগুলো পপুলার। যাদের ইনকাম একটু বেশি বা ট্যাক্সেবল তারা কিন্তু প্রথমে এই জিনিসটা দেখে যে কোথায় আমি ট্যাক্সের ছাড় পাবো। এইবার প্রশ্ন হলো যে পিপিএফ অ্যাকাউন্ট কোথায় খোলা যাবে? পিপিএফ অ্যাকাউন্ট খুললেও আপনি ব্যাংকে খুলতে পারেন, পোস্ট অফিসে গিয়েও পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার পিপিএফ এর ম্যাচুরিটি ভ্যালু কত? দেখুন, ম্যাচুরিটি ভ্যালু ডিপেন্ড করছে আপনি কীরকম টাকা ইনভেস্ট করছেন। এবার যদি আমি ধরে নিই যে আপনি প্রতি মাসে 12,500 টাকা করে ইনভেস্ট করছেন, এই 12,500 আমি এই জন্যই ধরলাম, আমি মনে করলাম যে বছরে ম্যাক্সিমাম যে 1.5 লাখ লিমিট আছে আপনি সেটাই ইনভেস্ট করবেন, সেই কারণের জন্য আপনি প্রতি মাসে 12,500 টাকা ইনভেস্ট করছেন। এবং বর্তমানে যে পিপিএফ এর ইন্টারেস্ট রেট আছে সেটাকেই আমি ক্যালকুলেশনের জন্য কনসিডার করলাম 7.1%। তাহলে দেখা যাচ্ছে যে 15 বছর পরে আপনার পিপিএফ এর ম্যাচুরিটি ভ্যালু আসবে 40,68,209 টাকা। এইবার একটা জিনিস আপনি লক্ষ্য করুন যে পিপিএফ আর সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই দুটো অপশানে যদি আপনার কাছে থাকে এবং আপনার বাড়িতে যদি শিশুকন্যা থাকে, তাহলে আমি বলবো যে পিপিএফ এর থেকে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করলে রিটার্নটা বেশি পাবেন। যদিও দুটোর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট টেনিওর আলাদা আলাদা, তবুও যদি আপনি রেট অফ রিটার্ন দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পিপিএফ এর থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনার বেশি। তো আপনি এটা কিন্তু অ্যাভেল করতে পারেন যে সুকন্যাতে আপনি প্রথমে ইনভেস্ট করলেন, তারপরে বাকি টাকাটা আপনি চাইলে পিপিএফতে ইনভেস্ট করতে পারেন। এরপরে যে ইনভেস্টমেন্ট অপশানের কথা বলবো সেটার নাম হলো এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এই ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে তো যে কোনো ইন্ডিয়ান খুলতে পারেন। যদি আপনি অ্যাডাল্ট হন তাহলে আপনি নিজের নামে খুলতে পারবেন, মাইনর হলে সেক্ষেত্রে তার গার্জেনের নামে খুলতে পারবেন। 10 বছরের বেশি বয়স হয়ে গেলে কিন্তু এনএসসি নিজের নামেই খোলা যাবে। এবার এনএসসির কি ফিচার্সগুলো আপনাকে বলে দিই। এনএসসির ইন্টারেস্ট রেট হলো 7.7%। এনএসসির টেনিওর হলো 5 বছর, অর্থাৎ 5 বছরের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। এনএসসিতে মিনিমাম আপনাকে 1,000 টাকা ইনভেস্ট করতে হবে, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। এবার এনএসসি কোথায় খুলতে পারবেন? এনএসসি খুলতে গেলে আপনাকে পোস্ট অফিসে যেতে হবে, পোস্ট অফিসেতেই এনএসসি অ্যাকাউন্ট ওপেন করা যায়। এবার প্রশ্ন হলো যে এনএসসিতে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমি কত টাকা পাবো? তো সেটা ডিপেন্ড করছে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন। আমি যদি ধরে নিই যে আপনি এনএসসিতে 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, তাহলে এনএসসির ইন্টারেস্ট রেট হলো 7.7%। তাহলে 5 বছর পরে সুদ সমেত আপনার এনএসসির ম্যাচুরিটি ভ্যালু হবে 1,44,903 টাকা।
এরপর যে ইনভেস্টমেন্ট অপশানের কথা বলবো সেটা হলো সোভারিন গোল্ড বন্ড। সোভারিন গোল্ড বন্ড ব্যাপারটা কি? দেখুন, আমরা যখন সোনায় ইনভেস্ট করি আমরা কি করি, ফিজিক্যাল গোল্ড কিনি বা সোনা কিনে রাখি। তো ডাইরেক্ট সোনা না কিনে সোনার কাগজ কেনা যেতে পারে। এই সোনার কাগজ যেটা কেনা হলো এটাকেই বলা হয় সোভারিন গোল্ড বন্ড। এই বন্ডটা ভারত সরকারের হয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইস্যু করে। এবার এই গোল্ড বন্ড কীভাবে কাজ করে? গোল্ড বন্ড কেনার সময় আপনাকে 1 গ্রাম সোনার যে দাম আছে সেই টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে আপনি 1 গ্রাম সোনার যে বন্ড সেই বন্ডটা আপনি পেয়ে গেলেন। আবার 7 বছর পরে যখন আমরা গোল্ড বন্ডটা ম্যাচিওর হয়ে যাবে তখন ওই সময়তে 1 গ্রাম সোনার যে দাম আছে সেই টাকাটা আপনি ফেরত পেয়ে গেলেন। একটা জাস্ট ছোটো এক্সাম্পল দিয়ে দিলাম। মনে করুন এখন 1 গ্রাম সোনার দাম 5,800 টাকা। তো এখন 5,800 টাকা দিয়ে আপনি একটা গোল্ড বন্ড কিনে নিলেন 1 গ্রাম সোনার জন্য গোল্ড বন্ড। এবার মনে করুন 7 বছর পরে 1 গ্রাম সোনার দাম 10,000 টাকা। তো তখন আপনি ওই 1 গ্রাম সোনার যেটা দাম 10,000 টাকা সেটা ফেরত পেয়ে যাবে। এবং অ্যাডিশনালি এখানে আরেকটা বেনিফিট আছে, সেটা কি? এই যে 7 বছর ধরে আপনি ওয়েট করে আছেন, এই 7 বছরেতে সেই সোনার দামের 2.5% সুদ হিসাবেও পাবেন। তো নর্মাল ফিজিক্যাল গোল্ড রাখলে তো আপনি এক্সট্রা কিছু সুদ টুদ পেতেন না, কিন্তু গোল্ড বন্ডের ক্ষেত্রে কি হবে যে আপনি সোনাটা রাখলে সোনাটা যখন বিক্রি করবেন 7 বছর পরে তার যেটা দাম সেটা তো পাবেনই, অ্যাডিশনালি মাঝখানে সোনাটা রাখার জন্য 2.5% সুদও পাবেন। আর এই কারণের জন্যই সোভারিন গোল্ড বন্ড এতটা পপুলার। এবার এই সোভারিন গোল্ড বন্ডে কারা ইনভেস্ট করতে পারবে? যে কোনো ভারতীয় সোভারিন গোল্ড বন্ডেতে ইনভেস্ট করতে পারবে। শুধু মানুষ না, ট্রাস্ট আছে, ইউনিভার্সিটি আছে, চ্যারিটেবল ইনস্টিটিউশন আছে, এরাও কিন্তু সোভারিন গোল্ড বন্ডে ইনভেস্ট করতে পারবে। এবার প্রশ্ন হলো সোভারিন গোল্ড বন্ড কোথায় কেনা যাবে? ব্যাংকেতে গিয়ে আপনি সোভারিন গোল্ড বন্ড কিনতে পারেন। পোস্ট অফিসের কিছু কিছু ব্রাঞ্চেতে সোভারিন গোল্ড বন্ড কেনা যায়। এছাড়া যদি আপনি শেয়ার বা স্টক মার্কেটেতে ইনভেস্ট করেন তাহলে যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে আপনি নিজেই কিন্তু গোল্ড বন্ড কিনে নিতে পারবেন। এরপরে 6 নম্বর যে ইনভেস্টমেন্ট অপশনটার কথা বলবো সেটা শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্যই অ্যাপ্লিকেবল, আর এটা হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিমের ইন্টারেস্ট রেট হলো 8.2%। এই স্কিমের ইন্টারেস্টটা কোয়ার্টারলি পেমেন্ট হয়। এই স্কিমের টেনিয়র হলো 5 বছর। মিনিমাম ইনভেস্টমেন্ট অপশান 1,000 টাকা। ম্যাক্সিমাম আপনি 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। এই স্কিমটাও একদম সেফ, গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট স্কিম। এই স্কিমের আন্ডারেতেও আপনি ইনভেস্টমেন্টের জন্য 80Cর আন্ডারেতে 1.5 লাখ টাকা ছাড় পেতে পারেন। কিন্তু এই স্কিমের যে রিটার্নটা সেই রিটার্নটা কিন্তু ট্যাক্সেবল, অর্থাৎ এই স্কিমের যেটা রিটার্ন সেটা আপনার ট্যাক্সেবল ইনকামেতে যোগ হবে এবং তারপরে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এই স্কিমটা কোথায় খোলা যেতে পারে? স্কিমটাও আপনি ব্যাংকে গিয়ে খুলতে পারবেন অথবা আপনি পোস্ট অফিসেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এইবার প্রশ্ন হলো যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমি কত টাকা রিটার্ন পাবো? দেখুন, ম্যাক্সিমাম যে টাকাটা লিমিট আছে, ধরুন আপনি 30 লাখ টাকাই ইনভেস্ট করলেন, তাহলে 30 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন এবং এর যে ইন্টারেস্ট রেট সেটা তো 8.2% এবং সেটা ফিক্সড হয়ে গেল 5 বছরের জন্য, তাহলে আপনার কোয়ার্টারলি ইন্টারেস্ট পে আউট যেটা হচ্ছে সেটা হলো 61,500 টাকা। এর ইন্টারেস্টটা কোয়ার্টারলি দেয়, মানে 3 মাসের ইন্টারেস্ট একবারে দিয়ে দেয়। সেটা হলো 61,500 টাকা। যদি আপনি সেটাকে মান্থলি ধরেন তাহলে হিসেব করে দেখা যাচ্ছে যে 20,500 টাকা। তাহলে একটা ভালো ইনভেস্টমেন্ট অপশান, কোনো রিস্ক নেই। এবার যদি হাজব্যান্ড আর ওয়াইফ দুজনেই যদি সিনিয়র সিটিজেন হন তাহলে তারা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। 30-60 লাখ টাকা পর্যন্ত কিন্তু এই অ্যাকাউন্টে দিতে পারেন এবং সেই হিসাবে করে ইন্টারেস্টটাও আপনার ডবল আসবে। এইবার যদি আপনি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনি আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন, আর যদি সোভারিন গোল্ড বন্ড সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।